हेलो बच्चों, गुड मॉर्निंग and also thank you for giving me this opportunity to introduce myself. I hope all my प्यारी बच्चों are okay. This is the lecture number 61. Today I will discuss the new and interesting topic about the refraction of light. This is the problem solving class. So let's start. তো যাই হোক, আজকে আমরা এই আলোর প্রতিসরণ অধ্যায়ে প্রবলেম সেট 1 এর যে ছায়া প্রকাশনী বইয়ের 625 নম্বর পেজে প্রবলেম সেট 1 এর কোশ্চেন কিছু করতে শুরু করি। গতদিন আমরা লাস্ট যেটা আলোচনা করছিলাম, কোশ্চেন নাম্বার 7 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা কোশ্চেন নাম্বার 8 পর্যন্ত দেখব। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 কি আছে, যে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে সেটাগুলো একটু বের করতে হবে। একটি জলপূর্ণ পাত্রের তলদেশে একটি আয়তাকার কাঁচের স্ল্যাব বসানো আছে। জলপূর্ণ পাত্রের তলদেশে একটি আয়তাকার স্ল্যাব বসানো আছে, তার মানে বিষয়টা কিরকম দাঁড়ালো? একটা পাত্র আছে, মানে একটা জলপূর্ণ পাত্র, তো এ ধরনের এরকম পাত্র না, আয়তাকার স্ল্যাব, যেহেতু এরকম একটা জলপূর্ণ পাত্র আছে, সেই পাত্রের তলদেশে একটা আয়তাকার স্ল্যাব, ধরুন এরকম একটা আয়তাকার স্ল্যাব আছে, কাঁচের স্ল্যাব, গ্লাস, যার প্রতিসরাঙ্ক মিউজি। এখানে কি আছে? জল দ্বারা পূর্ণ করা আছে বা আংশিক পূর্ণ করা আছে। তো এখানকার জলের প্রতিসরাঙ্ক কত? মিউ ওয়াটার। বায়ুর প্রতিসরাঙ্ক কত? মিউ এ। তাহলে বায়ু মাধ্যম থেকে বায়ু, জল এবং কাঁচ, এরকম একটা জলপূর্ণ বিকারের মধ্যে বা একটা জলপূর্ণ পাত্রের তলদেশে একটি কাঁচের আয়তাকার কাঁচের স্ল্যাব বসানো আছে। জলের পৃষ্ঠের ওপর 50 ডিগ্রি কোণে আলোকরশ্মি জলের মধ্য দিয়ে গিয়ে কাঁচের ওপর আপতিত হলো। তাহলে কাঁচের প্রতিসরণ কত? তাহলে বলছে একটি আলোকরশ্মি বায়ু থেকে জল মাধ্যমের মধ্যে 50 ডিগ্রি কোণে এসে পড়লো। কত ডিগ্রি কোণে? 50 ডিগ্রি কোণে এসে পড়লো। তাহলে এটাকে আমরা বলতে পারি থিটা অফ এ, মানে বায়ু মাধ্যমের প্রতিসরণ অ্যাঙ্গেল কত? 50 ডিগ্রি। জল মাধ্যমে গিয়ে কি আসবে? সেটা অবিলম্বের দিকে সরে আসবে। তাহলে সেই অবিলম্বের দিকে যখন সরে আসবে, তখন অ্যাকচুয়ালি এইদিকে যাওয়ার কথা ছিল, না গিয়ে সরে আসলো। তাহলে জল মাধ্যমের এই প্রতিসরণ কোণ কত? এটা আমরা বলতে পারি থিটা অফ ডব্লিউ। সেটা জানি না অবশ্য। গিয়ে কাঁচের মধ্যে প্রবেশ করলো। আচ্ছা, জলের থেকে কাঁচ নিশ্চয়ই আরো ঘন। তাহলে যেহেতু এরা পরস্পর সমান্তরাল, এই দুটি বাহু পরস্পর সমান্তরাল, তাহলে এটা যদি থিটা ডব্লিউ হয়, তো এটাও নিশ্চয়ই থিটা ডব্লিউ। তার মানে কি কাঁচ মাধ্যমে সেই থিটা ডব্লিউ কোণেই, থিটা ডব্লিউ ওয়াটার থিটা ডব্লিউ কোণে গিয়ে পড়লো, এবং কাঁচ মাধ্যমে কি হবে? সেই আলোকরশ্মিটি আরো কাছে সরে আসবে, অবিলম্বে আরো কাছে সরে আসবে। এবং এই কোণটাকে আমরা কি বলছি? এই কোণটাকে আমরা বলছি থিটা অফ জি, কাঁচ। তাহলে ওরা চেয়েছে এই কোণটা কত, এটাই চেয়েছে। তা বলছে একটি বিকারের তলদেশে, একটি জলপূর্ণ বিকারের তলদেশে একটি কাঁচের স্ল্যাব বসানো আছে। তাহলে একটি আলোকরশ্মি যদি বায়ু এবং জলের পৃষ্ঠের মধ্যে 50 ডিগ্রি কোণে আপতিত হয়, তাহলে সেই আলোকরশ্মি জলের মধ্য দিয়ে গিয়ে কাঁচের মধ্যে যখন প্রবেশ করে, তখন সেই কাঁচের প্রতিসরণ কোণ কত? এটাই দেখলাম। কাঁচের মধ্যে আপতিত হলো, তাহলে কাঁচের মধ্যে প্রতিসরণ কোণ কত হবে?
যেখানে জল এবং কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে এবং জলের বায়ুর প্রতিসরাঙ্ক তো আমরা জানি। তাহলে ইনফরমেশনগুলো আগে লিখি। এখানে দেওয়া আছে বায়ুর প্রতিসরাঙ্ক নিউ অফ এ ইজ ইকুয়ালস টু 1। জলের প্রতিসরাঙ্ক নিউ অফ ডব্লিউ ইজ ইকুয়ালস টু 4/3। জলের ক্ষেত্রে তো 4/3 হবে, 4/3। কাচের প্রতিসরাঙ্ক নিউ অফ জি ইজ ইকুয়ালস টু 3/2। বায়ুতে আপতন কোণ থিটা অফ এ ইজ ইকুয়ালস টু 50 ডিগ্রি হবে। এই কোণটা কত? if we apply the Snell's law, যদি আমরা Snell's law অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? এখানকার ক্ষেত্রে এখানে যে অ্যাপ্লাই করি তাহলে কি এখানকার প্রতিসরাঙ্ক কত? এখানকার প্রতিসরাঙ্ক হচ্ছে তোমার নিউ এ সাইন অফ থিটা অফ এ ইজ ইকুয়ালস টু এখানকার এই মাধ্যমের জল মাধ্যমের ক্ষেত্রে কি হবে? এই কোণটা এবং এই কোণটা সেম, প্রতিসরাঙ্ক কত? মিউ। তাহলে আমরা এখানে লিখতে পারি কি এই মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ অফ ডব্লিউ ইনটু সাইন অফ থিটা ডব্লিউ ইজ ইকুয়ালস টু এই মাধ্যম এখানে এটা আপতন এই কোণ সমান, তাহলে এই মাধ্যমের ক্ষেত্রে এখানে হিসাব করি স্নেলস ল এর ক্ষেত্রে এই পয়েন্ট হিসাব করি আর এই পয়েন্ট হিসাব করি, এই দুটো পয়েন্ট সেম, এটা সমান এটা আবার এটা সমান এটা, এই দুটো সমান। তাহলে আমরা বলতে পারি স্নেলস ল যদি অ্যাপ্লাই করতে এখানকার স্নেলস ল, এই মাধ্যমের স্নেলস ল এবং এই মাধ্যমের স্নেলস ল, তার মানে কি এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং এই মাধ্যমে আপতন কোণ বা প্রতিসরণ কোণের সাইন, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং এই মাধ্যমে আপতন বা প্রতিসরণ কোণের সাইন সমান এই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু এই মাধ্যমের আপতন বা প্রতিসরণ কোণের সাইন, সর্বদাই সমান হয়। এখানে যদি আরো একটা মাধ্যম থাকতো তাহলে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং এই মাধ্যমের আপতন বা প্রতিসরণ কোণের সাইন সমান চলতে থাকে, এটাই স্নেলস ল। ঠিক আছে, তাহলে আমাদের এই কোণটা চেয়েছে, আমরা মাঝখানে এটাকে দেখবো না কারণ এখানে আমরা কিছু জানি না, ডব্লিউ অবশ্য জানি, তাহলে এখান থেকে এটা বের করতে হবে, সেখান থেকে বের করতে হবে। আমরা যদি এখানে এবং এখানে ডিরেক্ট করি তাহলে সুবিধা আছে। দেখো কি বলতো, যেহেতু এটা সমান এটা তাহলে আমরা কি লিখব? এটা সমান এটা লিখতে পারি বা লিখতে পারি ডব্লিউ অফ মিউ অফ এ ইজ ইকুয়ালস টু মিউ অফ এ থিটা এ ইজ ইকুয়ালস টু মিউ অফ জি সাইন থিটা জি। তাহলে ডিরেক্ট আমরা সাইন থিটা জি বের করতে হবে, কারণ মিউ এ জানা আছে, সাইন এ জানা আছে, যেহেতু মিউ জি আমরা জানি, তাহলে সাইন জি আমরা জেনে দেবো। সুতরাং আমরা এখান থেকে কি লিখতে পারি যে সাইন অফ থিটা জি ইজ ইকুয়ালস টু মিউ এ বাই সাইন ইন্টু সাইন থিটা এ বাই মিউ জি। তাহলে এখান থেকে আমরা পুট করে দিলে কি পাবো? একবার থিটা বের করে দিলে কি আসবে? থিটা জি ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ মিউ এ কত? মিউ এ মানে 1, সাইন থিটা এ মানে কত? সাইন থিটা এ মানে তোমার 50 ডিগ্রি বাই মিউ জি মানে কত? মিউ জি মানে তোমার 3/2 কাছের ক্ষেত্রে। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? সাইন ইনভার্স অফ 2/3 সাইন 50 এত ডিগ্রি যা বেরোবে সেটাই বুঝলাম। চলো দেখা যাক কি আসে। তাহলে শিফট সাইন মানে সাইন ইনভার্স 2/3 ইন্টু সাইন 50 30.71 ডিগ্রি। হোয়াট ইজ দ্য অ্যান্সার অফ দ্য ম্যাথমেটিক্স? 30. আচ্ছা, এটা আমরা ডিগ্রিতে করলাম, মিনিট করলে এটা আলাদা হবে, ডিগ্রি মিনিট আমরা। আচ্ছা, একটা বিশেষ শোনো, ভালো কথা, তোমাদের একবার ডিরেক্ট উত্তরটা যে লেখার বিষয়টা হচ্ছে কি
যখন এরকমটা আসবে দেখবে তোমাদের ক্যালকুলেটরের মধ্যে এই যে যে লেখাটা আছে এর উপরে দেখবে ডিগ্রি মিনিট সেকেন্ড লেখা আছে, ওইটাতে যদি তুমি ক্লিক করো তাহলে অরিজিনাল উত্তরটা দেবে অ্যাকচুয়ালি যেটা পেলে অ্যান্সারটা। তো তুমি যে অ্যান্সারটা পেলে সেটা তুমি অ্যান্সারটা সমান করার পরে তুমি ওই চিহ্নটাতে ক্লিক করবে, দেখবে এখানে লেখা আছে কত বলো তো, এটা অরিজিনাল মানটা কত হবে ডিগ্রি মিনিট সেকেন্ডে 30 ডিগ্রি 42 মিনিট 36.79 সেকেন্ড। এটাই এটা অরিজিনাল ডিগ্রি মিনিট সেকেন্ডে লেখার নিয়ম, এটা লিখলেও অসুবিধা নেই, এটাই উত্তর, বুঝতে পারলে যেটা যার পছন্দ। কারণ বই দেখলাম ডিগ্রি মিনিট দিয়ে দেওয়া আছে, বই লেখা আছে 30.42 30 ডিগ্রি 42 মিনিট, এটা লিখলেও কোনো ব্যাপার না, এটা লিখলেও কোনো ব্যাপার না, যেটা পছন্দ হবে। এটাকে লেখার কি বিষয়, তুমি যে কোনো একটা সংখ্যা ডিগ্রি থেকে মিনিট, ধরো এটা তুমি ডিগ্রি মিনিটে মানে যেহেতু এখানে ডিগ্রি মিনিট একসঙ্গে মিক্সার করা আছে, তো এটাকে ডিগ্রি মিনিট করার জন্য তোমাকে কি করতে হবে, সেই সংখ্যাটা প্রেস করে এখানে একটা সাইন্সে দেখবে লেখা আছে ডিগ্রি মিনিট সেকেন্ড, একটা সিম্বল দেখতে হবে এই জায়গাটা যে ডিগ্রি মিনিট সেকেন্ড, এটাকে মানে ক্লিক করলে তোমাকে উত্তরটা ডিরেক্টলি দেখাবে। যাই হোক, কোশ্চেন নাম্বার নেক্সট, এটা খুবই সিম্পল ম্যাথামেটিক্স। হ্যাঁ, এটা দেখো, তাহলে কোশ্চেন নাম্বার কত হলো, কোশ্চেন নাম্বার হলো তোমার হচ্ছে গিয়ে 8 হয়ে গেছে, 5 6 8 9, কোশ্চেন নাম্বার 9 এখানে দেওয়া আছে। কি বলছে এখানে, একটি আলোকরশ্মি একটি আয়তাকার কাঁচের স্ল্যাবের অভ্যন্তরে প্রবেশ করে নিচের তলে আপতিত হলো, এর আপতন কোণ 30 ডিগ্রি, রশ্মির কিছু অংশ নিচের তল থেকে কাঁচের ভিতরে প্রতিফলিত হয় এবং অবশিষ্ট অংশ বায়ুতে নির্গত হয়। তাহলে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে নির্গত রশ্মি ও প্রতিফলিত রশ্মিদ্বয়ের মধ্যে কোণ কত? আচ্ছা, ওরা যেটা বলছে শুনো, ওরা বলছে একটি কাচের স্ল্যাব আছে, ঠিক আছে, খুব সিম্পল বিষয়, জাস্ট পিকচারটা বুঝতে পারলে হয়ে গেল, অঙ্কটা কিছুই নেই। এটা কাচের স্ল্যাব, একটা আলো রশ্মি কোথা থেকে এসেছে, ঠিক আছে, এসে ধরে নাও তোমার হচ্ছে এইভাবে এসেছে, এইভাবে এসে কাচের স্ল্যাবের মধ্যে প্রবেশ করেছে। সেই কাচের স্ল্যাব থেকে যখন গেল, তখন সেই আলোক রশ্মিটি কাচের স্ল্যাব থেকে যখন তলদেশে এসে পড়লো, সেই তলদেশে সেই কাচের স্ল্যাবটি সেই আলোক রশ্মিটি কত ডিগ্রি কোণে আপতিত হলো, তখন এইটাকে ওরা বলছে, এই কোণটা বলছে এটা কত, আমরা বলতে পারি থিটা অফ জি ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি, মানে কাচ মাধ্যমে আপতন কোণ 30 ডিগ্রি কোণে আপতিত হয়। রশ্মির কিছু অংশ নিচের 30 ডিগ্রি, এর আপতন কোণ 30 ডিগ্রি, ভিতরের দিকে তলদেশ যখন পড়ো তখন তার আপতন কোণ এত, তাহলে 30 ডিগ্রি। রশ্মির কিছু অংশ নিচের তল দ্বারা রশ্মির কিছু অংশ একটি আলোক রশ্মি একটি আয়তাকার কাচ ফলকের অভ্যন্তরে প্রবেশ করে নিচের তলে, অভ্যন্তরে প্রবেশ করে, আলোক রশ্মি কাচ মাধ্যমের অভ্যন্তরে প্রবেশ করে নিচের তলে আপতিত হয় এবং তার আপতন কোণ কত? এত। তাহলে বলছে রশ্মির কিছু অংশ নিচের তল দ্বারা প্রতিফলিত হয়, কিছু অংশ নিচের তল দ্বারা প্রতিফলিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মি অবশ্যই এটাও তোমার হচ্ছে গিয়ে প্রতিফলিত, সেটা আর হবে, মানে এই কোণটা এবং এই কোণটা সেম হবে প্রতিফলনের ক্ষেত্রে। কিছু অংশ প্রতিফলিত হয় এবং কিছু অংশ বায়ুর মাধ্যমে প্রবেশ করে। তাহলে কি কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে গেলে কি হবে, তাহলে যেহেতু মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেল, তাহলে সেটা কি দূরে সরে যাবে, এরকমটা গেল, কিছু অংশ বায়ুর মাধ্যমে প্রবেশ করে, আমরা এটাকে বললাম থিটা জি, থিটা অফ এ, বায়ুর মাধ্যমে দূরে সরে গেল, থিটা অফ এ, এটাকে নামলে আমরা বলতে পারি প্রতিসরণ কোণ। এটা আপতন কোণ, সব থেকে ভালো হবে, এটা তোমার আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। অত থিটা বাদ দাও, এখানে রশ্মিটা এসে আপতিত হলো, প্রতিসরিত হলো, একটা রশ্মি প্রতিফলিত হয়ে গেছে, কারণ যেহেতু কাছ থেকে বায়ুর মাধ্যমে গেল, তাহলে রশ্মিটা একটু দূরে সরে যাবে। এবার বলছে, হ্যাঁ, এবার ওরা কি বলেছে যে কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে মিউ জি ইজ ইকুয়ালস টু 1.5 দেওয়া আছে। তাহলে নির্গত রশ্মি
ও প্রতিফলিত রশ্মিদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এই কোণটা কত হবে? এই কোণটা কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। আমি তোমাদের একটা জিনিস বলছি, দেখো এই কোণটা কত? 30 ডিগ্রি বলাই আছে। এই কোণটা কত হবে? 30 ডিগ্রি হবে। কেন? তার কারণ আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদাই সমান হয়। সে প্রতিফলিত হওয়া মানে এই কোণটা 30 ডিগ্রি। আচ্ছা, আমি যদি কোনোভাবে এই আর কোণটা বের করতে পারি, তাহলে এই কোণ এবং এই কোণ মিলে কত হবে? আই প্লাস আর একটা বেরোবে। তাহলে আমি কি বলতে পারবো যে এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ, মানে এই ডবল প্রশ্নবোধক চিহ্ন কোণটা সমান 180 ডিগ্রি। কারণ কি? মানে এটা একটা সরলরেখা বা বাহু। তাহলে এই বাহুর এই যে কোণগুলো, তিনটে কোণ, এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ মানে 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে এই কোণটা তো আমরা 60 ডিগ্রি জানি, এই কোণটা 60 ডিগ্রি হবেই। যদি আমি কোনো এটা বের করতে পারি, তাহলে কি করবো? আমরা এটা জানবো, তাহলে এটা জানতে পারবো। আমরা দেখি এটাকে কি করে বের করা যায়। এখানে স্নেলস ল অ্যাপ্লাই করতে হবে। এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে কাচের প্রতিসরাঙ্ক মিউ অফ জি ইজ ইকুয়ালস টু 1.5। বায়ু মাধ্যমে প্রবেশ করে, তাহলে বায়ু মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক কত? বায়ুর মাধ্যমের প্রতিসরাঙ্ক 1। বায়ুর প্রতিসরাঙ্ক mu of A is equals to 1। কাচের তলদেশে রশ্মির আপতন কোণ I is equals to 30 ডিগ্রি। প্রতিসরণ কোণ আর। তাহলে আমরা এখানে নাম দিলাম, এটা জানতে পারো P Q R S। তাহলে আর বিন্দুতে স্নেলস ল এর সূত্র প্রয়োগ করে পাই। কি পাবো? এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? এই মাধ্যমের প্রতিসরাঙ্ক তোমার মিউ জি কিন্তু এই মাধ্যমের কোণ কত? এই মাধ্যমের তোমার হচ্ছে কি আপতন বা এই কোণটা এবং এই কোণটা সমান, এটা 30 ডিগ্রি হতো অবশ্য। তাহলে কি আসলে এটা সাইন অফ আই বলতে পারি, এটাকে সাইন অফ আই ইজ ইকুয়ালস টু, এই মাধ্যমে বেরিয়ে গেল, তাই এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? মিউ এ ইন্টু সাইন অফ আর, বা মিউ জি মানে কত? এখানে মিউ জি মানে তোমার বলা আছে 1.5 এবং সাইন অফ আই কত? সাইন অফ আই এখানে দেওয়া আছে 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু মিউ 1 এ কত? 1 সাইন অফ আর। তাহলে আর বের করতে হবে এখান থেকে। তাহলে সাইন অফ আর ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? 1.5 ইন্টু 1/2 হাফ, বা আর ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ 3/2 1/2 সাইন ইনভার্স অফ 4/3। তাহলে সাইন ইনভার্স অফ 4/3। আচ্ছা, কোনটা আমরা কত পাবো এটা হিসাব করে দেখি কত আসে। তাহলে শিফট সাইন 4/3 সরি 3/4 এক্সট্রিমলি সরি 3/4 3/4। তাহলে এটা কত আসলো? এটা আসলো তোমার যদি ডিগ্রি মিনিট সেকেন্ড হিসাব করা হয়, ডিগ্রি মিনিট সেকেন্ড হিসাব করা হয়, তাহলে এটা আসলো 48 ডিগ্রি 35 মিনিট 25.36 সেকেন্ড 25.36 সেকেন্ড। তাহলে কি চেয়েছে ওরা? এই কোণটা কত? সুতরাং নির্ণেয় প্রতিফলিত ও
প্রতিসৃত রশ্মিদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কি লিখতে পারি আমরা? এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ 180 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি 30 ডিগ্রি প্লাস এটাকে আমরা এটাই বললাম ডবল হোয়াট প্লাস আর মানে কত, এখানে আর কত পেলাম 48 ডিগ্রি 35 মিনিট 25.36 সেকেন্ড। সুতরাং এটা কত ইকুয়ালস টু কত 180 ডিগ্রি। তাহলে আমরা কত পাবো? সুতরাং এই প্রতিফলিত এবং প্রতিসরিত কোণটা কত হবে? প্রতিফলিত এবং প্রতিসরিত কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি 35 মিনিট 25.36 সেকেন্ড ইজ ইকুয়ালস টু কত আসবে? এটাই উত্তর, প্লাস 30 মাইনাস 180, তাহলে যেটা আসলো 101 ডিগ্রি নাকি? কত আসো দেখি, হুম 101 ডিগ্রি 20 মিনিট, ঠিক আছে 101 ডিগ্রি 20 মিনিট। যাই হোক, এটা তোমরা দেখে নেবে, কোনো ব্যাপার না, খুব সিম্পল ম্যাথামেটিক্স, এটা কিছুই নেই। কোশ্চেন নাম্বার নেক্সট, কত নম্বর কোশ্চেন গুলো? 9। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 কোশ্চেন নাম্বার 10 কি বলছে? একজন শিকারী জলের ওপর থেকে 6 মিটার গভীরে একটি মাছকে দেখল। শিকারীটি মাছটি শিকার করতে সে একটি বর্শা ছুড়ল। জলের কত গভীরতায় মাছটি বর্ষাবিদ্ধ হবে? জলের প্রতিসরাঙ্ক এত। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে কোশ্চেন নাম্বার 10, ব্যাপারটা হচ্ছে কিরকম বলতো, যে এখানে জলতল আছে এবং এখানে একটা মাছ আছে। সে শিকারী যদি এইভাবে দেখে, তার মানে অ্যাকচুয়ালি জলতলদেশে, মাছটা কোথায়? জলতলদেশে। মাছ থেকে একটা রশ্মি যদি এদিকে পাঠানো হয়, তাহলে সেই রশ্মি অবিলম্ব বরাবর এদিকে বেরিয়ে যাবে। অর্থাৎ শিকারী যদি এইভাবে দেখে, এইভাবে বেরিয়ে যাবে। আর একটা রশ্মি, মানে শিকারী যদি এদিক থেকে দেখে, শিকারী যদি এখান থেকে এইভাবে দেখে, তাহলে মানে এরকম করে একটা রশ্মি পাঠানো হবে, রশ্মি এখান থেকে আসবে এইভাবে না, অ্যাকচুয়ালি এখান থেকে একটা রশ্মিতে এইভাবে পাঠানো হয়, মাছ থেকে একটা রশ্মি এখানে যায়, এখানে না, অ্যাকচুয়ালি এখান থেকে এখানে যায়, তাহলে তার একটা রশ্মি শিকারের চোখে গিয়ে এরকম করে পড়বে, অবিলম্ব থেকে দূরে সরে যায়। অর্থাৎ শিকারী এই মাছটিকে যেন এখানে আছে বলে মনে হবে, শিকারী যেন চোখ দেখতে পাবে যে মাছটি এখানে আছে। তাহলে অরিজিনালি সে যে বর্ষাটা নিক্ষেপ করবে, সেই বর্ষাটা নিক্ষেপ করবে, মানে শিকারীটি দেখতে পাচ্ছে যে মাছটি জলতলদেশ থেকে ডি ইজ ইকুয়ালস টু, তারপর ডি না, এটাকে বলবো যে হ্যাঁ ঠিক আছে, ডি প্রাইম যদি বলি, ডি প্রাইম ইজ ইকুয়ালস টু 6 মিটার তলদেশে আছে। কিন্তু প্রকৃতপক্ষে মাছটি কিন্তু এতটা রয়েছে, এটাকে বলা রিয়াল ডেপথ। এটা কত? অ্যাকচুয়ালি মাছটাকে তীর ছড়ানো হয়, দেখতে পাচ্ছে এখানে তীর চলবে, কিন্তু মাছটি কিন্তু এখানেই, মানে তীরটি কিন্তু মাছটি যদি তীরবিদ্ধ হয়, তাহলে মাছটি অরিজিনাল তো এখানে আছে, তাহলে অরিজিনাল ডেপথটা কত, মানে সেটাই আমাদের বের করতে বলছে। এখানে জলের প্রতিসরাঙ্ক এখানে দেওয়া আছে, জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 4/3। বায়ুর প্রতিসরাঙ্ক তো আমরা জানি 1। এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে বায়ুর প্রতিসরাঙ্ক
মিউ অফ এ ইজ ইকুয়ালস টু 1, জলের প্রতিসরাঙ্ক মিউ অফ ডব্লিউ ইজ ইকুয়ালস টু 4/3। শিকারীর কাছে মাছের কাছে না চোখে, শিকারীর চোখে মাছের আপাত গভীরতা মানে অ্যাপারেন্ট ডেপথ, অ্যাপারেন্ট আমরা বলতে পারি ডি অফ এ, অ্যাপারেন্ট ডেপথ কত? 6 মিটার। প্রকৃত গভীরতা ডি হয়। তাহলে সুতরাং নির্ণেয় মাছটি যে গভীরতায় বর্ষাবিদ্ধ হবে বা মাছের প্রকৃত গভীরতা হলো কত? আমরা কি লিখতে পারি? আমরা জানি যে প্রতিসরাঙ্ক, প্রকৃত গভীরতা আমরা কি জানি যে কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে যদি এ মিউ ডব্লিউ বলা হয়, এই মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমের, অর্থাৎ একটা কথা মাথায় রাখবে, তোমাদের এখানে একটা জিনিস বলি যে যদি ব্যক্তি লঘু মাধ্যমে এবং বস্তু ঘন মাধ্যমে থাকে, মানে যাকে দেখা হবে, যে জিনিসটাকে দেখা হবে সেটা ঘন মাধ্যমে থাকে, তাহলে প্রতিসরাঙ্ক সমান সমান হচ্ছে গিয়ে প্রকৃত গভীরতা মানে রিয়াল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ। ঠিক আছে? বস্তুর বা মাছের প্রকৃত গভীরতা, এটা অবশ্য একটা প্রমাণ আছে, তোমরা দেখবে প্রমাণ করানো হয়েছে থিওরিতে, বাই মাছের আপাত গভীরতা। প্রকৃত গভীরতাকে আমরা কি বলছি? ডি অফ আর মানে রিয়াল, ডি অফ এ মানে অ্যাপারেন্ট। রিয়াল কথাটা তো প্রকৃত, আর অ্যাপারেন্ট মানে হচ্ছে তোমার আপাত। তাহলে আমরা কি বের করবো এখানে? কি বের করতে বলতে? ডি অফ আর কত হবে? প্রকৃতটা কত হবে? ডি অফ আর রিয়ালটা কত হবে? রিয়ালটা হচ্ছে তোমার এ মিউ জি, বা জলের প্রতিসরাঙ্ক আর কি, মিউ অফ ডব্লিউ ইন্টু ডি অফ এ। ডি অফ এ তো দেওয়াই আছে এখানে, ডি অফ এ কত? ডি অফ এ এটাকে আমরা অ্যাপারেন্ট বলতে পারি, ডি অফ এ বলতে পারি, এটা ডি অফ আর প্রকৃত কত। এখানে তো প্রকৃতভাবে রয়েছে, অ্যাকচুয়ালি ব্যক্তিগত এখানে দেখতে পাবে, কিন্তু অরিজিনালি রয়েছে এখান থেকে, সেটা এখান থেকে গেল যে এখানে পৌঁছলো, কিন্তু এখানকার জিনিসটা অ্যাকচুয়ালি এখানে বলে মনে হবে আপাতত। তাহলে ব্যক্তি দেখছে এখানে, অরিজিনালি রয়েছে এখানে, তাহলে প্রকৃত কতটা? তাহলে প্রকৃত আমরা বলতে পারি ডি অফ আর ইজ ইকুয়ালস টু মিউ অফ ডব্লিউ সমান 4/3 ইন্টু ডি এ মানে হচ্ছে তোমার 6, তোমরা কত? 2, 8 মিটার, অর্থাৎ 8 মিটার গভীরে সেই ব্যক্তিটি মাছটিকে বর্ষাবিদ্ধ করবে। অর্থাৎ এটা ঠিকই আছে, মাছটি 8 মিটার গভীরতায় বর্ষাবিদ্ধ হবে। এখানে আরেকটা জিনিস শুনে রাখো, যদি উল্টোটা ঘটতো, ব্যক্তি যদি একটা পাখিকে ছুটতো, ধরে না জলের ভেতর থেকে একটা পাখি উপরে দেখতে পাচ্ছে এবং জল থেকে সে তীর ছুটবে, তাহলে সেখানে কি হবে? সেখানে মিউ ইজ ইকুয়ালস টু মানে পাখির আপাত গভীরতা বা প্রকৃত, মানে এখানে মিউ সমান সমান যদি যাকে দেখা হবে, যে বস্তুকে দেখা হবে সেটা যদি ঘন মাধ্যমে থাকে, যে দেখবে সে যদি লঘু মাধ্যমে থাকে, তাহলে মিউ মানে হচ্ছে গিয়ে প্রতিসরাঙ্ক সমান সমান হচ্ছে গিয়ে বায়ুর সাপেক্ষে যদি হিসাব করা হয়, বায়ুর সাপেক্ষে ঘন মাধ্যম, তাহলে বায়ুর দিকে যদি ব্যক্তি এবং ঘন মাধ্যমে যদি কোনো বস্তু থাকে, তাহলে প্রতিসরাঙ্ক সমান হচ্ছে গিয়ে প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। যদি উল্টো ঘটনা ঘটা হয়, সেই ব্যক্তি এখানে থাকে এবং বস্তু যদি উপর দিকে থাকে, তাহলে আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা, এটা জাস্ট উল্টো হবে, বাকিটা আর কি হিসাব করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস জিজ্ঞেস করা হয় যে মাছটি কতটা উপরের দিকে ব্যক্তির কাছে
কতটা উপরে বলে প্রকৃত গভীরতা যদি এটা থাকে তাহলে মাছটি কতটা উপরে উঠে এসেছে, মানে ব্যক্তির কাছে কতটা উপরে উঠে এসেছে, কত 8 থেকে 6 বাদ দিলে 2 মিটার হবে। এটা অনেক সময় কোশ্চেন করা হয়, এখানে করে নিই তো ঠিক আছে। সো কোশ্চেন নাম্বার নেক্সট 11। আচ্ছা 11 নাম্বার কোশ্চেন কি বলছে? কোশ্চেন কি বলছে? আচ্ছা এখানে বলছে 11 নম্বর কোশ্চেনটা বলছে একজন সাঁতারু জলের উপরিতল থেকে 12 মিটার নিচে আছে, মানে একটা জায়গায় জল আছে, সেই জলের গভীরতায় এখানে রয়েছে কতটা, উপরিতল থেকে সে 12 মিটার নিচে আছে। এটাকে ডি রিয়াল ডেপথে আমরা বলতে পারি এটাকে। এটা অ্যাকচুয়ালি কত না, এটা কতটা মিটার, 12 মিটার সে নিচে আছে। সাঁতারুর চোখের সোজা জলতল থেকে 18 মিটার উপরে পাখি আছে। এখানে জলতল থেকে 18 মিটার উপরে একটা পাখি আছে। সাঁতারুর চোখে নাকি সাঁতারু, এটা কি আপাত সাঁতারু, এটা কি সাঁতারু এখানে অ্যাকচুয়ালি ধরো না তোমার হচ্ছে কি পাখিটা এখানে আছে, সাপোজ ধরো না পাখি এখানে রয়েছে, জলতল থেকে বলছে ধরো না তোমার পাখিটা এখানে আছে, ভালো করে বোঝার চেষ্টা করো, পাখিটা এখানে আছে, তাহলে একটা রশ্মি যদি এদিকে দেয় তাহলে সেটা এদিকে প্রবেশ করবে, আর একটা রশ্মি যদি এদিকে আসে পাখি থেকে একটা রশ্মি এখানে পৌঁছায়, তাহলে সেই রশ্মিটি অবিলম্বের সাপেক্ষে এইরকম ভাবে গিয়ে পৌঁছাবে, কারণ অবিলম্বের কাছে সরে আসবে, এটাই ঘটে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলে এরকম হবে। তাহলে সেই সাঁতারুর চোখের জন্য মনে হবে যে পাখিটি এখানে আছে, কারণ পাখিটি অ্যাকচুয়ালি সে উপরের দিকেই দেখতে পাচ্ছে। তাহলে পাখি কোথায় দেখছে, সে পাখিটা অরিজিনালি এখানে আছে, পাখিটি একটা রশ্মি এখান থেকে গিয়ে সাঁতারুর চোখে, সাঁতারু কোথায় আছে, যে সাঁতারু হচ্ছে এখান থেকে 12 মিটার নিচে সে একদম জলের মধ্যে রয়েছে, 12 মিটার নিচে একটা জলের মধ্যে আছে, কিন্তু সে দেখছে কি পাখিটা অ্যাকচুয়ালি এখানে, মানে এই পাখিটাকে কি সে দেখতে পাচ্ছে এরকম, কিন্তু অরিজিনালি পাখিটির রশ্মি এখান থেকে এসে সাঁতারুর চোখে পড়লো এখানে। তাহলে সাঁতারুর চোখে যেটা দেখতে পেলো সেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার 18 মিটার, তাহলে এটা কি, এটা অ্যাপারেন্ট হাইট, এটা হাইট বলবো, ডেপথ বলবো না, অ্যাপারেন্ট হাইট সেটা কত, 18 মিটার। ঠিক আছে, জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, মানে ওয়াটার মিডিয়া, যে ওয়াটার মিডিয়ার প্রতিসরাঙ্ক কত, মিউ অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 3/2, সরি 4/3। তাহলে পাখিটি জলতল থেকে সাঁতারুর কাছে যে উচ্চতায় আছে বলে মনে হবে, তার মান কত? আচ্ছা এখানে একটা জিনিস ভুল বললাম, জলতল থেকে পাখিটি অ্যাকচুয়ালি 18 মিটার উচ্চতায় রয়েছে, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে 18 মিটার উচ্চতায় রয়েছে, এটা হচ্ছে রিয়াল, এইচ অফ রিয়াল বা প্রকৃত ইজ ইকুয়াল টু 18 মিটার। পাখিটি মানে সাঁতারুর চোখে সেই পাখিটি জলতল থেকে কতটা উঁচুতে আছে বলে মনে হবে, এটা ওরা চেয়েছে। তাহলে এইচ অফ অ্যাপারেন্ট মানে আপাত হাইটটা কত হবে, তাহলে এখানে আমরা কি লিখছি, এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে বায়ুর প্রতিসরাঙ্ক মিউ অফ এ ইজ ইকুয়াল টু 1, জলের প্রতিসরাঙ্ক মিউ অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 4/3, পাখির প্রকৃত উচ্চতা
পাখির জলতল থেকে প্রকৃত উচ্চতা h of real is equals to 18 মিটার। ব্যক্তির চোখে কতটা পড়ে, এখানে কত মিটার গভীর হচ্ছে এটা ইম্পর্টেন্ট না। সুতরাং নির্ণেয় ব্যক্তির চোখে পাখির আপাত উচ্চতা হলো, এটা অবশ্য জলতল থেকে উচ্চতা হলো, আমরা কি লিখতে পারি, মিউ অফ ওয়াটার ইজ ইকুয়ালস টু, এটাকে কি লিখেছিলাম প্রকৃত, এর আগেটা কি ছিল প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা, এবার আপাত হাইট বাই প্রকৃত হাইট, তাহলে আপাত উচ্চতা বাই প্রকৃত উচ্চতা। এটা প্রমাণ আছে, প্রমাণগুলো দেখে নেব, আমরা আলোচনা করেছিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, মিউ অফ ডব্লিউ ইজ ইকুয়ালস টু আপাত উচ্চতা মানে কত, h of a, h of r, r means real, a means apparent, apparent মানে হচ্ছে আপাত, apparent, a means apparent, a double p, apparent is real। তো আপাতটাই চেয়েছে ওরা, তাহলে h apparent is equals to h real into mu w। h real কত, এখানে h রিয়ালটা হচ্ছে তোমার 80 ইন্টু 4/3, 3 6 18, তাহলে 6 ইন্টু 4, তার মানে 4 6 24 মিটার। তাহলে এত উঁচুতে তার চোখে ধরা পড়বে। খুব সিম্পল ম্যাথামেটিক্স, এখানে কিছুই নেই। হ্যাঁ, 37 মিনিট হয়ে গেল। তো যাই হোক, আমরা পরবর্তী লেকচারে বাকিগুলো দেখব। তো আমরা কোশ্চেন নাম্বার 11 পর্যন্ত দেখলাম। পরবর্তী 62তম লেকচারে নেক্সট যে ম্যাথামেটিক্সগুলো আসবে সেগুলো আমরা দেখব। তো আজকে এই পর্যন্ত থাকলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।